গল্পের বৈঠকখানায় সবাইকে স্বাগত। আমাদের আজকের নিবেদন প্রভা, কলমে পূজা। ভুল ত্রুটি মার্জনা করবেন। শুরু হচ্ছে গল্প প্রভা। দেখিয়া একদম বাড়াবাড়ি করবি না। আমি যখন চলেছি তুই কোথাও যাবি না, তার মানে তুই কোথাও যাবি না। আমি তো আগেই বলেছি আমায় কাল যেতেই হবে, আর তুই আমাকে বারণ করার কে রে? বুঝি আমি কে? ঠিক আছে, তুই যখন শুনবি না আমার কোনো কথা, তা তোকে মুক্তি দিলাম। আজ থেকে আমার সাথে তোর আর কোনো সম্পর্কই নেই। যা থাক, তুই তোর নিজের মতো। এত বড় কথাটা তুই এত সহজে বলে দিলি অরি। বেশ, তাই হবে। আজ থেকে তোর আর আমার পথ চিরকালের জন্য আলাদা। কলটা দুপাশ থেকেই কেটে গেছিল, প্রায় একই সাথে। হ্যাঁ, একই সাথে। নয়তো ছোট হয়ে যাওয়া হবে না একে অপরের কাছে? অনেকটা অভিমান, ইগো আর আত্মসম্মান বোধ ভেঙে দিয়েছিল একটা 4 বছরের সুন্দর সম্পর্ক। দিদি ভাই, ঘুমোসনি এখনো? এত রাতে ঘরে আলো জ্বালিয়ে কী করছিস? দরজাটা একটু খুলতো মা। দিদুনের ডাকে তাড়াতাড়ি বিছানায় উঠে বসে কোনো রকমের চোখে মুখে ভালো করে মুছে দরজাটা খোলার আগে আয়নাতে মুখটা দেখে নিয়েছিল ভালো করে। আসলে দিদুনকে খুব ভালোবাসলেও কম ভয় তো পেত না হিয়া। অবশ্য ভয় পাওয়ারই কথা, অমন গুরুগম্ভীর, স্বল্পভাষী, কঠোর ব্যক্তিত্বের একজন প্রধান শিক্ষিকাকে অনেক বড় বড় মানুষরাই বেশ ডরায়। আর সেখানে তো একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ দিদুন, খুলি। কি হয়েছে দিদি ভাই? কাঁদছিলে কেন? তার সাথে আবার ঝগড়া হয়েছে বুঝি? অবাক হওয়ার সাথে সাথে কিছুটা ভয়ও পেয়েছিল হিয়া। দিদুন যা কড়া ধাতের মানুষ, নিশ্চয়ই এসব পছন্দ করেন না। এখন বাড়িতে এসব কথা উঠলে ঝামেলাতেই পড়তে হবে। আকাশ পাতাল চিন্তা করতে করতে দিদুন যে সামনে বসা তা একেবারে মাথা থেকেই বেরিয়ে গেছিল। কি হলো দিদি ভাই? এখন রাত জেগে ঝগড়া করলে হবে? কাল না কলেজে প্রোগ্রাম আছে, তা সে আসবে তো নাকি? তাকেও এখন ঘুমোতে দাও আর নিজেও ঘুমাও। আর শোনো, কাল ফেরার পথে তাকে নিয়ে এসো। আমি দেখি আমার দিদি ভাইয়ের পছন্দ কেমন। কি হলো, অমন হাঁ করে তাকিয়ে আছো যে? না মানে, তুমি কি করে? আর আমি তো ভাবলাম যে তুমি বোধহয় বাড়িতে বলে দেবে। সে কি, তোমার মা জানে না? মাথা নেড়ে না বলেছিল মেয়েটা। ও তা সে যখন জানার ঠিকই জেনে যাবে। আর দিদি ভাই, আমাকে কি তোমার এতটাই হৃদয়হীন মনে হয় যে প্রেম ভালোবাসা বুঝতে পারবো না? শোনো, ঝগড়াঝাটি বন্ধ করে ঘুমোও এখন। কাল ফেরার পথে দুটিতে এখানে এসো একবার, অনেক গপ্প করব। ফুপিয়ে উঠেছিল হিয়া। আসবে না, কেউ আসবে না দিদুন। আমাদের এতগুলো বছরের সম্পর্ক কেমন মুহূর্তেই ভেঙে গেল যেন। ও আমায় আর ভালোই বাসে না। সে কি, তুমি কথা বলনি? না, আমি কেন থাকতে বলবো ওকে? ও যদি আমায় ছেড়ে থাকতে পারে, তবে আমিও পারবো। এমন কথা বলতে নেই দিদি ভাই। তবে তোমায় একটা গল্প বলি, শোনো। নাতনিকে বুকে টেনে নিয়ে বলতে শুরু করেছিলেন প্রভাদেবী। না, বলা ভালো বছর 16 প্রভা। ফ্ল্যাশব্যাকে পিছিয়ে গেছিল সময়। সময়টা 19 শতকের মাঝামাঝি। উত্তর কলকাতার বনেদি বাড়ির আদরের ছোট মেয়ে প্রভা। বাপ ঠাকুরদার কাপড়ের ব্যবসা। সেই সময় দাঁড়িয়ে তাদের প্রভাব প্রতিপত্তি কিছু কম ছিল না। শহরের নানা বড় বড় মানুষদের সাথে তাদের ওঠা বসা, তবে এত থাকলেও কোনো অহংকার ছিল না কারণ। আর সেই বাড়ির মতোই ছিল সেদিনের ছোট্ট মেয়ে প্রভা। মায়া মমতায় পূর্ণ হলেও তার মধ্যে এক ভারী ব্যক্তিত্ব ছিল। বাড়ির চাকর বাকর থেকে শুরু করে বাড়ির আশেপাশের মানুষজনও তাকে আদর করে প্রভা দিদিমণি বলে ডাকত। অবশ্য বলারই মতো, ছোট থেকেই পড়াশোনায় ভারী চৌকস ছিল মেয়েটা। শুধু তাই নয়, নাচ গান সবেতেই যেন অসম্ভব পারদর্শী। ওইটুকু মেয়ের বুদ্ধির কাছে হার মানত বাড়ির বড়রাও। আর রূপ ঠিক যেন মা সরস্বতী। দুধে আলতা গায়ের রং, এক ঢাল কোমর ছাড়ানো কালো মেঘের মতো চুল,
ছিপছিপে চেহারা, টানা টানা দুটো গভীর চোখ, টিকালো নাক, গোলাপের পাপড়ির মতো পাতলা কোমল ঠোঁট। একটু একটু করে বড় হচ্ছিল প্রভাও। তাদের বাড়ির মেয়েদেরও পড়াশোনার চল ছিল ভারী, তাই তার মধ্যেও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর একটা বাসনা ছিল ছোট থেকেই। বাড়ির কারোরই আপত্তি ছিল না, সেই মতো চলছিল সব কিছু। আস্তে আস্তে যেন পরিপূর্ণ হয়ে উঠছিল প্রভা। আর ঠিক সেই সময় হঠাৎই যৌবনের রং লেগেছিল তার মনে। তাদের বাড়িতে তারই ভাই অনুজকে পড়াতে আসতো গৃহশিক্ষক সুকুমার। ভাইয়ের পড়াশোনা সংক্রান্ত যা কিছু তার সমস্তটা প্রভাই দেখত বরাবর। তাই সুকুমারের সাথেও তার নিত্যদিন মিনিট 10-15 কথা ও দেখা দুটোই হতো। এভাবে সবটা ভালোই চলছিল। কিন্তু ওই কথায় আছে না, আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই, এক্ষেত্রেও তাই ঘটল। সুকুমার সুদর্শন, সুপুরুষ যুবক, বলিষ্ঠ ব্যক্তিত্বের পুরুষ, প্রভার থেকে কোনো অংশেই কম যায় না। ওদিকে প্রভাও তখন ভরা যৌবন, দুটিতে প্রেম নিবেদনের সময় লাগেনি। খবরটা ছড়িয়ে পড়ে হাওয়ায় হাওয়ায়। ওদের সম্পর্কের কথাটা যখন বাড়িতে জানাজানি হয়ে যায়, অত বড় বাড়ি নাম খারাপ করতে চায়নি কেউই। প্রথম দিকটা মানতে অসুবিধা হলেও তাড়াতাড়ি দুই বাড়ির সম্মতিতেই 4 হাত এক করে দেওয়ার কথা ভাবা হয়। সবার বড় আদরের মেয়ে প্রভা, বাপদাদাদের নয়নের মণি, ওকে কষ্ট দিতে পারবে না কেউই। ওদিকে ছেলেও খারাপ নয়, আপত্তি করার মতো কোনো কারণই ছিল না, শুধু দারিদ্রতাই, এটাই যা। তা না হয় বিয়ের পর জামাইকে তাদের সাথে ব্যবসায় নিয়ে নেওয়াই যাবে। আর প্রভাও তো নিজের পায়ে দাঁড়াতে চায়, দুটিতে ঠিক চালিয়ে নিতে পারবে সংসার। কিন্তু যত সমস্যা বাঁধল এই প্রস্তাবে। পাত্র দরিদ্র হলেও তার আত্মসম্মান প্রচুর। শ্বশুরবাড়ি দেওয়া কাজে তার সংসার চলবে, তার স্ত্রীকে সে তার বাপের বাড়ি দেওয়া অর্থেই খাওয়াবে। মেনে নিতে পারেনি সুকুমার। আর প্রভার বাইরে গিয়ে কাজ করা নিয়ে তার কোনো আপত্তি না থাকলেও মায়ের মত ছিল না একেবারে। বাড়ির বউ, সে বাইরে গিয়ে কাজ করবে, লোকে কি বলবে? সে বড় বাড়ির মেয়ে, সে কি পারবে এখানে এসে এই দরিদ্রের সংসারে মানিয়ে নিতে? আর মত না থাকলেও সুকুমারও এগোবে না, কথা সে স্পষ্ট জানিয়ে দেয় বড় বাড়িতে। তার কাছে তার মায়ের কথাই সব থেকে বড় ব্যাপার। প্রভার বুঝতে আর বাকি থাকে না, পরোক্ষভাবে সুকুমারের মা চাইছেন না এই বিয়ে হোক। সে বুঝতে পারে না সুকুমার কি করে তার ভালোবাসাকে শুধুমাত্র সমাজের জন্য মায়ের অমতে এভাবে ভুলে যেতে পারে। প্রভা নিজে না হয় ব্যবসার বিষয়টা নিয়ে কথা বলতো, ও কি পারতো না মাকে একটু বোঝাতে? খুব অভিমান হয় সুকুমারের ওপর। কই, সে দরিদ্র জেনেও তো প্রভা কখনো পিছিয়ে আসেনি। সে তো শুধুমাত্র নিজের ভালোবাসার সাথে সুখের সংসার করতে চেয়েছিল। তবে সে বড় বাড়ির মেয়ে বলে সুকুমারের এত কিসের সমস্যা? যদি ছেড়ে যাওয়ারই ছিল তবে ভালোবেসেছিল কেন? সে তো কোনোদিন জোর করেনি। এমন মিথ্যে সাথে থাকার প্রতিশ্রুতি কেন তবে? অভিমানে কষ্টে পাথর হয়ে গেছিল মেয়েটা। সুকুমার তাদের বাড়িতে আসা বন্ধ করেছে সপ্তাহখানেক হলো। তাদের বাড়ি থেকে সম্বন্ধ নিয়ে আরও একবার যাওয়া হবে ঠিক হয়। তারা কন্যা পক্ষ, তাই কোনো ভুল ত্রুটি হোক বা না হোক তাদেরই মাথা নোয়াতে হবে। ঘোর আপত্তি করেছিল প্রভা। কেন এত বিভেদ নারী পুরুষে? তারা কোনো ভুল করেনি। বৈঠকখানায় দাঁড়িয়ে নিজের বক্তব্য জানিয়েছিল। বিয়ে করবে সে সামনের লগ্নে, যে কাউকে পাত্র হিসেবে দেখা হোক। সামনের লগ্নে রাজকন্যার মতো বিদায় হয়েছিল তার। পাত্র ব্যবসায়ী, অমায়িক, মিশুকে আধুনিক পরিবার। বিয়ের পর রানী হয়েছিল সে এ বাড়িতে। আফসোস অভিযোগ কিছুই ছিল না মেয়েটার। সেও সারা জীবন তার কোনো কর্তব্যের ভাগ রাখেনি এতটুকু। শুধু সময়ের সাথে সাথে বুঝতে পেরেছিল বড় ভুল হয়ে গেছে তার। জেদ করে, অভিমান করে বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলেছে সে। কি হতো যদি সেদিন একটু মাথা নোয়াতো? কি হতো যদি জেদ না করে আর একবার চেষ্টা করতো? খবর পেয়েছিল সুকুমারও নাকি বিয়ে করেনি আর। তবে কি তার জন্যই? ভাবলে আজও বুকের ভেতরটা চিনচিন করে ওঠে প্রভার। না, সে বেহায়া নয়। সে তার স্বামীকে ঠকানোর কথা ভাবতেও পারে না। এবারে সবাইকে সেও যে বড্ড ভালোবাসে,
কাউকে ছেড়ে সেও থাকতে পারবে না। শুধু একটাই আক্ষেপ, আজ তার সব আছে, সে ঠিক যেমনটা চেয়েছিল ঠিক তেমনটাই বা তার থেকেও অনেক বেশি পেয়েছে সে। তাহলে আজও কেন ওই নামটা শুনলে এখনো কষ্ট পায় প্রভা? সত্যি কি সে অভিমান করে ভুলে যেতে পেরেছিল সব কিছু, নাকি আজও সযত্নে মনের কোনো গোপনে সবার অলক্ষ্যে তুলে রেখেছে তাকে? কথাগুলো বলতে বলতে কোথায় যেন হারিয়ে গেছিলেন প্রভাবতী। এখনো তার চোখ যেন লেগে আছে সেই ছোটবেলায়, সেই অভিশপ্ত যৌবন আর এক মুঠো স্মৃতি। দিদুন, তুমি কাঁদছো? শুয়ে পড় দিদি ভাই, অনেক রাত হলো। এড়িয়ে গেলেও সে তার নাতনির কাছে চোখের কোণে চিকচিক করা জলটা লুকোতে পারেনি বোধহয়। তবে সে কি ধরা পড়ে গেল যে সত্যি সে এতদিন তার মুখের মধ্যে এইভাবে লুকিয়ে রেখেছিল? স্বামী সন্তান কাউকে কখনো জানতে দেয়নি। হিয়া এতটুকু বাচ্চা মেয়ে হয়ে বুঝতে পেরে গেল সবটা। অবশ্য সেও যে প্রভারই হাতে গড়া না, আজ আর হেরে যেতে, ছোট হয়ে যেতে কোনো আপত্তি করে না সে, বরং অনেকটা হালকা লাগছে আজ। ওদিকে হিয়াও বুঝতে পারে এই গল্প আর কারও নয়, তার দিদুনের নিজের গল্প। অবাক হয়ে যায় হিয়া, একটা মানুষ এতটা অন্যরকম হতে পারে কখনো? একটা ফোন কলে ঘোর কাটে হিয়ার। হ্যালো। আর তোকে কখন থেকে মেসেজ করছি, কোনো রিপ্লাই নেই। তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, আয় আজ একসাথে ঘুমাই। এম, থিয়া, তুই আমার ওপর রেগে নেই তো? সরি রে, আসলে আমারও খুব ভুল হয়েছে। আমারও না এমন করাটা উচিত হয়নি তোর সাথে। না রে, ভুল তো আমারও ছিল, আর তোর ওপর আমি একটুও রেগে নিই। প্রভা যেই ভুলটা করেছে আমি করবই না। তো এই 1 মিনিট, এই প্রভাটাকে। কেউ না, ভোর হচ্ছে, আয় একটু শুয়ে নি, না হলে সারাদিন আর পারবো না। ও আচ্ছা, তোর জন্য গুড নিউজ আছে, কাল দিদুন তোকে দেখতে চেয়েছে। সত্যি? শেষ হলো গল্প প্রভা। অরির চরিত্রে সৌভিক, হিয়ার চরিত্রে চিরশ্রী, দিদুন প্রভাবতীর চরিত্রে এবং গল্প পাঠে আমি পূজা। এডিটিং এবং পোস্টার মেকিংয়ে চিরশ্রী।